আসসালামু আলাইকুম। আমরা আজকে কার্ডিওলজি লেকচার সিরিজের ফার্স্ট ভিডিওতে ক্লিনিক্যাল এক্সামিনেশনস রিলেটেড টু কার্ডিওলজি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ফার্স্টলি হচ্ছে আমি ছবিটা ডেভিডসন থেকে নিছি। তো আমরা কি ফিচার্স একজন কার্ডিয়াক পেশেন্ট থেকে এক্সপেক্ট করতে পারি সেটা আর কি একটু ফার্স্ট ইন ব্রিফ বলে নেই। তো জেনারেল অবজারভেশনে আমরা অনেক কিছু ইনফরমেশন পেতে পারি, লাইক তার অ্যাপিয়ারেন্সটা কেমন। অ্যাপিয়ারেন্সটা তার ডিজনিক হতে পারে, তার রেসপিরেটরি ডিস্ট্রেস, শর্টনেস অফ ব্রেথ থাকতে পারে, তার বডি স্ট্রেচারটা কেমন, এটা থেকে আমরা আইডিয়া পেতে পারি। তার ডিকিউবেটাসটা প্রপড আপ কিনা, হার্ট ফেলিয়ারে দেখা যেতে পারে কারণ হচ্ছে অর্থনিয়া থাকে। তারপর হচ্ছে তার বডি ম্যাস ইন্ডেক্সটা কেমন, সে কি ওবিজ কিনা বা ক্যাকেকটিক কিনা। তারপর হচ্ছে তার আদারওয়াইজ কোনো স্পেসিফিক স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আছে কিনা, লাইক মারফান সিনড্রোমে হচ্ছে পেকটাস এক্সক্যাভেটাম থাকতে পারে, যেটা হচ্ছে ফানেল চেস্ট। তারপর তার হাইট অনেক বেশি থাকে। তারপর হচ্ছে স্টিনসবার্গ সাইন থাকে, মানে হচ্ছে এটা যদি আমাদের পাম হয় আর এই হচ্ছে আমাদের থাম্ব হয়। থাম্বটা তো নর্মালি পামকে এক্সিড করে না, বাট মারফানদের হচ্ছে এটা এক্সিড করে চলে যায় পাম থেকে থাম্বটা। তো এইসব ফিচার পাওয়া যেতে পারে। তারপরে হচ্ছে বডি ডিকিউবিটাস ছাড়াও টিস্যু পারফিউশনের অবস্থাটা কেমন, তার ফ্লাশিং আছে কিনা, সে সোয়েট করতেছে কিনা, তার টেম্পারেচার রেইজড কিনা, এই জিনিসগুলো আর কি ওভারঅল বডি অ্যাপিয়ারেন্সে পেতে পারি। এরপরে হচ্ছে এখানে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সেটা আমি ফলো করতেছি না, আমি নিজের মতো একটু বলার ট্রাই করি। তো নাম্বার 1, যে টপ টু বটম আমরা যদি মাথা থেকে দেখা শুরু করি, আমরা ফেসে কিছু ফিচার্স পাবো, নেকে কিছু ফিচার্স পাবো, দেন হচ্ছে আমরা হ্যান্ড অ্যান্ড আর্মে কিছু ফিচার পাবো, হ্যান্ড অ্যান্ড আর্ম। দেন হচ্ছে আমরা প্রিকর্ডিয়াম ফ্রম দ্য ফ্রন্ট প্যালপেট করে কিছু পাবো, ফ্রন্ট প্রিকর্ড লিখে দিলাম। তারপর হচ্ছে ব্যাক অফ প্রিকর্ডিয়াম থেকে কিছু ফিচার্স পাবো। আমরা অ্যাবডোমেনাল এক্সামিনেশনে কিছু ফিচার্স পেতে পারি। আচ্ছা সরি, অ্যাবডোমেন কিছু ফাইন্ডিং আমরা পেতে পারি, অ্যাবডোমেন। দেন হচ্ছে আমরা এটা স্কিপ করে যাই, হাতেই ওটা আলোচনা করে ফেলবো। আমরা হচ্ছে ইনগুইনাল রিজিয়নে ফিচার্স পাইতে পারি। দেন হচ্ছে একদম লেগসে কিছু ফিচার্স পাইতে পারি। সো এরকম আমরা ওয়াইজ আপ টপ টু বটম একটু দেখে যাই। তো ফেসে আমরা কি পেতে পারি? ফেসে আমরা পেতে পারি 4-5টা জিনিসই দেখা যায়। নাম্বার 1 হচ্ছে কোনো কার্ডিওভাস্কুলার অ্যাসোসিয়েটেড ডিজিজের স্টিগমাটা আছে কিনা, লাইক হাইপারকোলেস্টেরোলেমিয়ার স্টিগমাটা এখানে পাওয়া যেতে পারে। আইলিডে যদি জ্যান্থালেজমা থাকে। তারপর হচ্ছে পাফি ফেস থাকবে ফেলিয়ার লেট স্টেজে, পেরিফেরাল ইডিমা থেকে দেন আস্তে আস্তে মুখেও চলে যেতে পারে। তারপরে হচ্ছে আমরা ফেসে আরও ফার্দার পেতে পারি হাইপারথাইরয়েডিজমের যদি কোনো ফিচার থাকে, কারণ হাইপারথাইরয়েডিজম হচ্ছে অ্যারিথমিয়ার সঙ্গে অ্যাসোসিয়েটেড। সো সেরকম কোনো ফিচার্স আছে কিনা, এক্সোপথ্যালমোস আছে কিনা, দেন হচ্ছে অ্যাংশাস লুক আছে কিনা পেশেন্টের, এইসব স্টিগমাটা অফ ভেরিয়াস ডিজিজেস পেতে পারি। দেন আমরা পেতে পারি ফিচার্স অফ রেটিনোপ্যাথি অন ফান্ডাস। তারপরে হচ্ছে পেতে পারি কোনো স্কিন কন্টিউরের স্পেশাল ফিচার্স পেতে পারি, লাইক সায়ানোসিস অর প্যালর। তারপরে হচ্ছে আমরা পেতে পারি ওরাল ক্যাভিটিতে কিছু ফিচার্স, লাইক যদি পোর ওরাল হাইজিন থাকে সেই ক্ষেত্রে এটা ইন্ডিকেটিভ অফ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। মানে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে যদি এরকম হয় যে পোর ওরাল হাইজিন, রিসেন্ট ডেন্টাল সার্জারি হয়েছে, দেন হচ্ছে এটা মানে খুব স্ট্রং এভিডেন্স ফর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। আচ্ছা, এরপরে আমাদের ফেসের পর নেকে যাই, নিচে নামলাম, ফেস থেকে নেকে আমরা 2টা জিনিস পাই। একটা হচ্ছে জেভিপি, জুগুলার ভেনাস পালস, আর একটা হচ্ছে জুগুলার ভেনাস প্রেশার, একটা হচ্ছে ক্যারোটিড পালস। জুগুলার ভেনাস প্রেশার হচ্ছে রাইট এট্রিয়ামের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড। সো রাইট হার্টে কোনো প্রবলেম থাকলে জেভিপি রেইজড হতে পারে। ক্যারোটিড পালস দিয়ে বেসিক্যালি যেহেতু একটা লার্জ আর্টারি এবং সেন্ট্রাল লাইনের সঙ্গে কানেক্টেড, সো এইটা ভলিউম অফ পালস ভালো বোঝা যায়। দেন হচ্ছে ক্যারোটিড ব্রুই থাকতে পারে, দেন রেডিয়েশন থাকতে পারে নেক রিজিয়নে ডিউ টু সার্টেন মারমার্স, ডিউ টু সার্টেন ভালভুলার ডিফেক্টস। এগুলো আর কি ক্যারোটিড পালসের সঙ্গে অ্যাসোসিয়েটেড। এবার আমরা হ্যান্ডে আসি। হ্যান্ডে হচ্ছে আমরা যদি উপর থেকে নিচে নামি, আমরা অ্যান্টিকিউবাইটাল ফোসাই পাবো, বিপি মেজার করতে পারবো। দেন হচ্ছে আমরা রিস্টে রেডিয়াল পালস মেজার করতে পারবো, এবং পার্টিকুলারলি এটাই মেন পালস। আমরা একটু এখানে বলে ফেলি পালস রিলেটেড। পালস আমরা কী দেখি? পালসে হচ্ছে আমরা রেটটা দেখি, মানে পার মিনিট কয়টা বিট দিতেছেন। রিদমটা দেখি, এই যে বিটগুলো দিতেছে এটা কি প্রত্যেকটা ইকুয়াল ডিস্টেন্সে কিনা, ইকুয়াল ইন্টেন্সিটির কিনা। তারপরে আমরা দেখি হচ্ছে ভলিউমটা কেমন, হাই ভলিউম না লো ভলিউম।
তারপরে আমরা দেখতে পারি হচ্ছে দুইটা রেডিয়াল আর্টারি ডিলে আছে কিনা, সিমেট্রি আছে কিনা, রেডিয়াল সিমেট্রি আছে কিনা। দেন হচ্ছে ফিমোরাল আর্টারির সঙ্গে ফিমোরাল ডিলেটা অ্যাসেস করতে পারি। এরকম আর কি বেশ কয়েকটা জিনিস আমরা দেখে ফেলি পালসে। এরপরে হচ্ছে আমাদের ভেরি ইম্পর্ট্যান্ট হ্যান্ডে, সেটা হচ্ছে আমাদের নেলসে কোনো ফিচার্স আছে কিনা। নেলসে থাকতে পারে স্প্লিন্টার হেমোরেজ, যেটা হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের একটা স্টিগমাটা। তারপরে হচ্ছে আমরা পেতে পারি ক্লাবিং, আমরা পেতে পারি সায়ানোসিস। ক্লাবিং ইউজুয়ালি আমরা সায়ানোটিক হার্ট ডিজিজে পেতে পারি, সায়ানোটিক হার্ট ডিজিজ। তারপরে আমরা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসেও এটা পেতে পারি। সায়ানোসিস হচ্ছে ওই সেম সায়ানোটিক হার্ট ডিজিজে পেতে পারি। তারপরে হচ্ছে আমরা লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারেও বলা হয় যে সায়ানোসিস থাকতে পারে। এই হচ্ছে আমাদের হ্যান্ড পর্যন্ত গেল। এরপর আমরা চেস্ট অসকাল্ট করে কি পেতে পারি, এই গেল। এরপর হচ্ছে আমরা চেস্ট, এটাই আমাদের আসলে মেজর ইনভেস্টিগেশন, মানে ক্লিনিক্যালি আমরা এইটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিই। প্রিকর্ডিয়াম এক্সামিনেশন, প্রিকর্ডিয়ামের 4টা এরিয়া আছে। ফার্স্টলি হচ্ছে মাইট্রাল এরিয়া, যেখানে অ্যাপেক্স বিট থাকে। তারপর হচ্ছে ট্রাইকাসপেড এরিয়া, লেফট ফোর্থ প্যারাস্টার্নাল এরিয়া, যেটা ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট স্টার্নামের পাশে এই এরিয়াটা। তারপর হচ্ছে রাইট অ্যান্ড লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসটা দেখে। এটা পার্টিকুলারলি লেফট যেটা, সেটা হচ্ছে পালমোনারি এরিয়া বলে, এবং রাইটটাকে হচ্ছে এরোটিক এরিয়া বলে। এই 4টে এরিয়া আমরা প্যালপেট করে দেখি, দেন হচ্ছে করে দেখি, অসকাল্ট করে দেখি। কোনো প্যালপেশনে আমরা দেখি হচ্ছে কোনো আছে কিনা, থ্রিল আছে কিনা, অ্যাপেক্স বিটটা কেমন। তারপর হচ্ছে এরিয়া প্যালপেবল কিনা, লাইক প্যালপেবল P2 একটা ফিচার হতে পারে, প্যালপেবল S1 একটা ফিচার হতে পারে। তারপর হচ্ছে আমরা স্কাল্টেশনে হচ্ছে এই যে প্যালপেবল এরিয়াগুলা, এগুলোর সাউন্ডের সঙ্গে আর কি কম্পেয়ার করে দেখি। প্যালপেবল যে এটাকে বলা হচ্ছে থ্রিল, আর যখন আমরা এইটা সাউন্ড হিসেবে শুনি তখন এটাকে বলে মারমার। মেইনলি ভ্যালভ ডিফেক্টে এগুলো আর কি পাওয়া যায়, অথবা যদি ফ্লো বেশি হয় কম হয় এই রিলেটেড আর কি, স্ট্রাকচারাল অথবা ডাইনামিক অ্যাবনর্ম্যালিটির জন্য। এইগুলো আমাদের ফ্রন্ট অফ প্রিকর্ডিয়াম, এখানে হচ্ছে অসকাল্টেশনের জন্য 8 দিছে আবার। আর ব্যাকে হচ্ছে আমরা বেজাল ক্রিপিটেশনস শুনতে পারি। বেজাল ক্রিপিটেশনস হচ্ছে আসলে লেফট হার্ট ফেলিয়ারের একটা ফিচার। আবার পিছনে যদি আরেকটু নিচে নামি, পিছনে হচ্ছে স্যাক্রাল ইডিমা আছে কিনা এটা চেক করা যেতে পারে। এরপর আসি অ্যাবডোমেনে। অ্যাবডোমেন খুবই ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি রাইট হার্ট ফেলিয়ারের জন্য। এখানে হচ্ছে রাইট হার্ট ফেলিয়ারে হেপাটোমেগালির ফিচার থাকতে পারে, দেন হচ্ছে অ্যাসাইটিস থাকতে পারে, দেন এওরটা যে ডিসেন্ডিং যে এওরটাটা, এটা ডিসেন্ডিং থোরাসিক এওরটা, তো এখানে অ্যাবডোমিনাল এওরটা হয়েছে। সো অ্যাবডোমিনাল এওরটায় কোনো অ্যানিউরিজম আছে কিনা এটা চেক করা যেতে পারে। দেন হচ্ছে অ্যারোটিক ব্রুই আছে কিনা এটা চেক করা যেতে পারে। এটা মিস করে গেছে সম্ভবত, ক্যারোটিড পালসেও আর কি ব্রুই চেক করা হয় অসকাল্টেশনে। আচ্ছা, এছাড়া আমরা যদি আরও ফার্দার যাই নিচে, আমরা হচ্ছে এখন ইনগুইনাল রিজিয়নে আসতে পারি। ইনগুইনাল রিজিয়নে মেজর ফাইন্ডিং হচ্ছে ফিমোরাল আর্টারি, যেটা আমরা আগে একটু মেনশন করে ফেলছি। ফিমোরাল আর্টারির কী অবস্থা, ফিমোরাল ব্রুই আছে কিনা এটা এখানে চেক করা হতে পারে। পার্টিকুলারলি ফিমোরাল ডিলেটাই এখানে বেশি ইম্পর্টেন্ট, যেটা আগেই বলছি আমরা। লেগসে হচ্ছে পেরিফেরাল ইডিমা আছে কিনা, হার্ট ফেলিয়ারের জন্য আমরা এটা চেক করতে পারি। তারপর হচ্ছে পেরিফেরাল পালসগুলো চেক করতে পারি। সো পেরিফেরাল পালস অ্যান্ড ইডিমা। তো এই হচ্ছে আমাদের ওভারঅল যে ফিচারগুলো আমরা এক্সপেক্ট করতে পারি একটা থেকে, কি বলে এটাকে, একটা কার্ডিয়াক পেশেন্ট থেকে। এরপরে আমরা আসি হচ্ছে পালসের আলোচনায়। পালস নিয়ে বেশ কিছু কথাবার্তা বলার মতো আছে। তো এটা একটা নর্মাল পালসের আমি আঁকি ফার্স্টে, এই ফর্মটা কি, এই যদি আমাদের পালসের অ্যাম্পলিটিউডটা মাপার জন্য ওয়াই অ্যাক্সিস ধরি, আর এটা হচ্ছে টাইম বা আর কি প্রোগ্রেশন। তো ফার্স্টলি হচ্ছে সিস্টোলে পালসটা এরকম করে বাড়ে, একটা পিকে যায়, দেন হচ্ছে ডায়াস্টোলিক ফেজ শুরু হয়, দেন এরকম কমতে থাকে, দেন ডায়াস্টোলে আবার এরকম একটা পিক দেয়, তারপরে এরকম করে নর্মাল পালসটা নেমে যায়। এখন এইটা হচ্ছে সিস্টোলিক পিক, পালস ওয়েভ সিস্টোলিক পিক। দেন হচ্ছে এই টাইমটাকে আবার প্রোপাগেশন টাইম বলে, যে আবার একটা ডায়াস্টোলিক পিক দেয়, পালস ওয়েভ ডায়াস্টোলিক পিক এটাকে বলতেছি। আর এই জায়গাটা হচ্ছে একটা ডায়াক্রোটিক নচ। এখন কিছু পার্টিকুলার ডিজিজে আমরা ইন্টারেস্টিং চেঞ্জেস ইন পালস পাই, লাইক বাউন্ডিং পালস বলে একটা জিনিস আছে, যেটা হচ্ছে বেশি স্ট্রোক ভলিউম যদি হয় সেই ক্ষেত্রে কিছু পালসে অল্টারেশন পাওয়া যায়। লাইক এইটা ক্ষেত্রে এরকম পালস অ্যাম্পলিটিউডটা অনেক বেশি বেড়ে যায় এবং ফাস্ট আর কি হয়ে যায়, শেষ হয়ে যায় আর কি। তো এইটা হচ্ছে আমরা হাই অ্যাম্পলিটিউড প্লাস ওয়াইড পালস প্রেশার
এই জিনিসটাকে বলা হচ্ছে বাউন্ডিং পালস। এটা কোন কেসেসে পাওয়া যায়? এটা হচ্ছে মেইনলি এওরটিক রিগার্জিটেশনে পাওয়া যায়। তারা লার্জ স্ট্রোক ভলিউমের অন্য কজ লাইক অ্যানিমিয়া, সেপসিস এইসব ক্ষেত্রেও পাওয়া যায়। আর একটা ইন্টারেস্টিং রেসপিরেটরি কজ হচ্ছে টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার। সেখানে হচ্ছে সিওপিডি থেকে টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার হলে এই বাউন্ডিং পালসটা পাওয়া যেতে পারে। ডিলেইড পালস, আরেকটা কালার দিয়ে দেখাই। ডিলেইড পালসটা একটা স্লো রাইজিং, আস্তে আস্তে হইতেছে এবং অ্যাম্পলিটিউড নর্মালের চাইতে কম। এরকম যদি কোনো পালস হয়, মানে বেশি ডিউরেশন ধরে থাকলো, আস্তে আস্তে উঠলো, এরকম একটা পালস হচ্ছে ডিলেইড পালস। এটা পাওয়া যেতে পারে এওরটিক স্টেনোসিসে, কারণ হচ্ছে ভেন্ট্রিকুলার এমপ্টিংটা এখানে ব্লক হইতেছে। তারপর হচ্ছে আবার ইররেগুলার পালস পাওয়া যেতে পারে, পার্টিকুলারলি অ্যারিথমিয়াগুলোতে পাওয়া যায় লাইক এট্রিয়াল ফিব্রিলেশন। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে পালসগুলো ইররেগুলার, এই একটা পালস দিল, তারপর এই একটা পালস দিল, একটা পালসের টাইমে দুইটা পালস দিল, আবার অনেক গ্যাপ দিয়ে আরেকটা পালস দিল, এবং ইররেগুলারিটি আর কি দেখা যাইতেছে। তো এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আমরা পেতে পারি। এরপর আমরা একটা পার্টিকুলারলি ইম্পর্টেন্ট জায়গায় আসি, সেটা হচ্ছে জেভিপি এক্সামিনেশন। যেটা আগে বলছিলাম যে রাইট এট্রিয়ামের কন্ডিশনটা ইন্ডিকেট করে, রাইট এট্রিয়াল প্রেশার কেমন। এটা টেস্ট করার জন্য হচ্ছে পেশেন্টের হেডটা একটু লেফট সাইডে ঘোরাতে হবে, দেন হচ্ছে এই স্টার্নোক্লেইডোমাস্টয়েডের লাইন বরাবর অবজার্ভ করতে হবে। যদি দেখা যায় যে এখানে কিছু দেখা যাইতেছে না, বাট আমরা ডায়াগনোস করতে চাই এরকম কিছু একটা, তখন একটা ম্যানিউভার করা হয়, সেটা হচ্ছে হেপাটোজুগুলার রিফ্লাক্স। এখানে অ্যাবডোমেনের উপর প্রেশার দেওয়া হয়, পার্টিকুলারলি হাইপোকন্ড্রিয়াম অথবা এপিগ্যাস্ট্রিয়াম, এক একজন এক একটা বলে। ওখানে প্রেশার দিয়ে কিছুক্ষণ চেপে রাখতে হয়, তখন আর কি ইনগর্জমেন্ট পাওয়া যায় কিনা নেকে সেটা অ্যাসেস করতে হয়। এটা একটা ম্যানিউভার আর কি। এখন এই জেভিপি রেজড হতে পারে রাইট হার্ট ফেলিয়ারে বা হচ্ছে এসভিসিও মানে সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশন, এবং রিডিউসড হতে পারে যদি ভলিউম কমে যায় লাইক হাইপোভলিমিয়া। এখানে একটা ইন্টারেস্টিং ডিফারেন্সের চার্ট দেওয়া, সেটা হচ্ছে কিভাবে জেভিপি এবং ক্যারোটিড আর্টেরিয়াল পালস ডিফারেন্সিয়েট করা হতে পারে। জেভিপিতে আমরা একটু আগেই দেখছিলাম যে পালসের যে ওয়েভটা দুইটা পিক ছিল, সো কার্ডিয়াক সাইকেলে দুইটা পিক থাকবে, আর আর্টিরিয়াল পালসে হচ্ছে একটা পিক থাকে। আর ইন্সপাইরেশনের সঙ্গে ভেরিয়েশন থাকবে ইন কেস অফ ভেনাস পালস। জেভিপিটা ইন্সপাইরেশনে হচ্ছে রিডিউসড হবে, কারণ হচ্ছে এটা যদি আমরা সুপিরিয়র ভেনা কাভা চিন্তা করি, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, এখন একটা মানুষ যখন ইন্সপাইরেশন নেয় তার হচ্ছে ইন্ট্রাথোরাসিক প্রেশারটা কমে যায়, কারণ এখানে হচ্ছে জায়গা বাড়তেছে, সো প্রেশার কম। এবং এই সময় হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ফিলিংটা বেড়ে যায়, কারণ ইন্সপাইরেশন নিলাম, এখানে হচ্ছে সব ব্লাডগুলা চলে আসে, রাইট এট্রিয়ামে চলে আসে। এখন নর্মালি কী হওয়ার কথা, একটা চেম্বারে যখন বেশি ভলিউম আসে তখন হচ্ছে এটা প্রেশার বাড়ার কথা, বাট এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভলিউমের চেম্বারের জন্য। কিন্তু যখন এই এট্রিয়ামটা এই পজিশনে ফিল হইতেছে, তখন এই এট্রিয়াল ওয়ালগুলো স্ট্রেচ হইতেছে, এবং যেহেতু এখানে হার্টের সারাউন্ডিং প্রেশার কম, এজন্য হচ্ছে এখানে একটা ফল অফ হাইট অফ প্রেশারটা দেখা যেতে পারে, বাট এরকম কোনো ভ্যারিয়েশনটা আর্টেরিয়াল পালসের ক্ষেত্রে দেখা যায় না। তো একটু আগে যেটা বললাম যে অ্যাবডোমিনাল কম্প্রেশন হচ্ছে ভেনাস পালসটা ইনক্রিজড হয়, বাট আর্টেরিয়াল পালসের কোনো এরকম চেঞ্জ আসে না। প্যালপেবিলিটি হচ্ছে ভেনাস পালসটা প্যালপেট করা ডিফিকাল্ট, কম্পারেটিভলি ডিপলি থাকে, আর হচ্ছে আর্টেরিয়াল পালসটা ইজিলি প্যালপেবল। আর এটা যদি জুগুলার আর্টারি হয় নেকে, এখানে যদি একটা অবস্ট্রাকশন দেয় সেক্ষেত্রে হচ্ছে ইনগর্জমেন্ট দেখা যাবে এই জায়গাটায়, মানে অক্লুশন উইথ প্রেশারটা পসিবল এই ক্ষেত্রে, বাট ক্যারোটিড পালসে এরকম কিছু দেখা যায় না। আচ্ছা, এরপরে হচ্ছে প্রিকর্ডিয়ামের আলোচনা। প্রিকর্ডিয়ামে হচ্ছে আমরা নাম্বার 1 যে জিনিসটা প্যালপেট করে দেখি সেটা হচ্ছে অ্যাপেক্স নিয়ে। আচ্ছা, তাহলে বলেই ফেলি, অ্যাপেক্স বিটটা দুই ধরনের হয়। একটা হচ্ছে নর্মাল অ্যাপেক্স বিট, যেটা হচ্ছে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লেভিকুলার লাইনে পাওয়া যায়, অলমোস্ট 9 সেন্টিমিটার্স ফ্রম স্টার্নাম। আর অ্যাবনর্মাল কিছু অ্যাপেক্স বিট পাওয়া যায়। তো এটা আগেই আমি বলে ফেলি, অ্যাবনর্মাল কী কী অ্যাপেক্স বিট পাওয়া যায়। 5টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে হিভিং অ্যাপেক্স বিট, একটা হচ্ছে থ্রাস্টিং অ্যাপেক্স বিট, একটা হতে পারে ট্যাপিং অ্যাপেক্স বিট। এই তিনটাই মোস্টলি কমন। তারপর একটা হচ্ছে ডিফিউজ অ্যাপেক্স বিট, আর হচ্ছে ডাবল ইম্পালস অ্যাপেক্স বিট। এখন হিভিং যে অ্যাপেক্স বিটটা এখানে হচ্ছে উপরে উঠে গেছে। হিভিং যেটা এখানে হচ্ছে জোরে ধাক্কা দিতেছে, মানে ফোর্স বেশি, এবং হচ্ছে সাস্টেন্ড মানে অনেক সময় ধরে ধাক্কা দিতেছে। এই কেসগুলো পাওয়া যায় মেনলি যদি কোনো প্রেশার ওভারলোড থাকে, লাইক বেশি প্রেশারের এগেনস্ট হার্টের কাজ করা লাগতেছে। এরকম কী কী হইতে পারে? হাইপার টেনশন হইতে পারে,
লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে এটা দেখা যেতে পারে। এওরটিক স্টেনোসিসে এওরটার লুমেনটা ছোট হয়ে গেছে, বেশি প্রেশার দিয়ে রাখা লাগতেছে, বেশিক্ষণ প্রেশার দেওয়া লাগতেছে, এইসব কেসে হচ্ছে আমরা হিভিং অ্যাপেক্স বিট পাই। থ্রাস্টিং অ্যাপেক্স বিট হচ্ছে একটু রিলেটিভলি ডিফারেন্ট। এক্ষেত্রে হচ্ছে কন্ট্রাকশনটা ডিফিউজ থাকে এবং এটা ডিসপ্লেস থাকে, জায়গা মতো থাকে না অ্যাপেক্সটা, এবং এইটার মেইন যে ফিচারটা হচ্ছে নন সাস্টেন, এটা শর্ট টার্ম থাকে। এটাও আমরা লার্জ ভলিউম নিয়ে কাজ করতেছি, এটা তো প্রেশার ছিল, এটা হচ্ছে আমরা ভলিউম নিয়ে কাজ করতেছি, লার্জ ভলিউম এবং শর্ট টাইমের মধ্যে আমরা যদি করতেছি। তো আমরা চিন্তা করতে পারতেছি যদি হার্ট চেম্বারে বেশি ব্লাড থাকে সেই সব কেসেই হচ্ছে আমরা থ্রাস্টিং অ্যাপেক্স বিট পাবো। আর যদি কোনো ভালভুলার অ্যাবনর্মালিটি না থাকে বা হচ্ছে যদি প্রেশার না থাকে সিস্টেমিক, সেক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা পাওয়া যাবে, মানে শর্ট টাইমে অনেক বেশি ব্লাড তারা বের করতেছে। তো এটার উদাহরণ কি হতে পারে? এটার উদাহরণ হতে পারে মাইট্রাল বা ট্রাইকাসপিড ভালভের রিগার্জিটেশন। মাইট্রাল ভালভের রিগার্জিটেশন হলে হচ্ছে এখানে ব্লাড আগের প্রিভিয়াস সিস্টেমে জমা ছিল, সো এখানে হচ্ছে বেশি ব্লাড আসতেছে, এমনিতেই বেশি ব্লাড আসতেছে, তো এখানে একটা ভলিউম ওভারলোড হইতেছে। এওরটিক রিগার্জিটেশন, এখানে বের করে দিয়েছিল কিছু, আবার ব্যাক আসছে, এখানে হচ্ছে বেশি ব্লাড থেকে যাইতেছে। আচ্ছা, এর সাথে হচ্ছে আরও হইতে পারে হার্ট চেম্বারটাই বড় হয়ে গেছে, এটা হচ্ছে ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি। ট্যাপিং অ্যাপেক্স বিটটা হচ্ছে নর্মাল পজিশনে যদি একটা প্যালপেবল S1 থাকে, এটাই হচ্ছে ট্যাপিং অ্যাপেক্স বিট বলে। এরকম আর কি, এরকম আঙ্গুল দিয়ে টোকা দেওয়ার মতো একটা শব্দ পাওয়া যায়। তো এইটা পার্টিকুলারলি মাইট্রাল স্টেনোসিসে দেখা যায়। ডিফিউজ যে অ্যাপেক্স বিটটা, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার অ্যানিউরিজমে পাওয়া যেতে পারে। আর ডাবল ইম্পালস অ্যাপেক্স বিট, এটা হচ্ছে হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথিতে পাওয়া যায়। এইটা ডাবল ইম্পালস হচ্ছে দুইটা ডিস্ট্রিক্ট ইম্পালস পাওয়া যেতে পারে সিস্টোলের সাথে, মানে ইউজুয়ালি তো লাভ ডাব থাকে, তো এই লাভেই হইতেছে দুইটা আর কি ইম্পালস আমরা পেতে পারি অ্যাপেক্সে। আচ্ছা, এরপরে আমরা কোথায় ছিলাম? আচ্ছা, অ্যাপেক্সের ইয়েটা ক্লাসিফিকেশন। এরপর হচ্ছে প্যারাস্টার্নাল এরিয়া আমরা প্যালপেট করে দেখি। প্যারাস্টার্নাল হিভ অ্যাসেস করা হয়, যেটা হচ্ছে পালমোনারি হাইপারটেনশনের ইন্ডিকেটিভ। তারপরে আমরা থ্রিল অ্যাসেস করি প্রত্যেকটা এরিয়াতে, যে মারমারগুলো ভালভুলার ডিফেক্টের জন্য মারমার হয়, সেই মারমারগুলো প্যালপেট করা যেতেছে কিনা এটা অ্যাসেস করে। এটা বিভিন্ন এরিয়া আর কি বিভিন্ন মারমার চেক করে। এরপরে হচ্ছে পজিশন অফ অ্যাপেক্সটা কেমন, ডিসপ্লেসড কিনা আর নর্মাল অবস্থায় আছে কিনা, এই জিনিসটা যেটা আগে বলতেছিলাম। বিভিন্ন কারণে আসলে ডিসপ্লেসড হতে পারে, ইভেন প্যালপেট করা যাইতেছে না তাও হতে পারে। এখন ডিসপ্লেসমেন্টের কারণও আমি একটু ইনশর্ট বলে ফেলি, এগুলো আসলে জানা দরকার। তো ডিসপ্লেসমেন্টটা দুইটা টাইপের হতে পারে। একটা হচ্ছে এই তো আমাদের হার্ট ধরলাম, এই হার্ট এটা ল্যাটারালি ডিসপ্লেসড হতে পারে অথবা ডাউনওয়ার্ড ডিসপ্লেসড হতে পারে। ল্যাটারাল ডিসপ্লেসমেন্টের বিভিন্ন কারণ আছে। একটা হচ্ছে চেস্ট ওয়াল ডিফর্মিটি, এটা হচ্ছে নাম্বার 1 কজ। তারপরে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ডাইলেশন, এটা হচ্ছে ডিফিউজলি আর কি ইনফেরোল্যাটারালি অ্যাপেক্সকে পাঠাই দেয়। সো ইনফেরোল্যাটারালি যেহেতু পাঠাইতেছে, হয় ল্যাটারালি যাবে তাহলে ইনফেরিয়ারলি যেতে পারে। সো ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্টেরও কজ হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ডাইলেশন। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে কজগুলো, সেটা হচ্ছে মিডিয়াস্টিনাল শিফট। মিডিয়াস্টিনামটা যদি এরকম করে শিফট করে হার্টকে নিয়ে যায়, এটার দুইটা আবার টাইপ আছে। একটা হচ্ছে টুয়ার্ডস দি এফেক্টেড সাইড, কোনো এমন যদি কোনো ডিফর্মিটি দেখা যায় থোরাক্সে যেটা হচ্ছে হার্টকে পুল করতেছে, পুলিং এফেক্টটা হচ্ছে টুয়ার্ডস, আরেকটা হচ্ছে পুশ এফেক্ট, পুশিংটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম দি এফেক্টেড সাইড। তো টুয়ার্ডস এফেক্টেড সাইড পুল করতে পারে হচ্ছে লাং কল্যাপস, অথবা হচ্ছে ফাইব্রোসিস, অথবা হচ্ছে যদি লাংয়ের নিউমোনেক্টমি করা হয়, লাংয়ের একটা পার্ট কেটে ফেলা হয়েছে, সো লাংটা শর্ট। তো এখানে যদি লাংটা কোনো কারণে এরকম স্মল হয়ে যায়, তো হার্টটা তো অ্যাটাচড লাংয়ের সঙ্গে, সেও আর কি এই পাশে চলে আসবে ছোটো লাংয়ের কাছে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য লাং, এক্ষেত্রে হচ্ছে লাংটা যদি বড় হয়ে যায় এবং অপোজিট সাইডে যদি পুশ করে, তো এটার এক্সাম্পল হতে পারে প্লিউরাল এফিউশন, আর হতে পারে যদি বাতাস জমে নিউমোথোরাক্স। এই কজগুলোতে হচ্ছে পুশটা ওয়ে হতে পারে। আচ্ছা, আর আমরা হচ্ছে আরেকটা জিনিস একটু একসাথে বলে ফেলি, সেটা হচ্ছে অ্যাপেক্স বিট যদি কোনো কারণে প্যালপেট করা না যায়, সেক্ষেত্রে কী কী কজ হতে পারে। নাম্বার 1 হচ্ছে ওবেসিটি, এত থিক মানে এত ডিস্টেন্স চেস্ট ওয়াল এবং অ্যাপেক্সের মধ্যে যেটা প্যালপেট করে পাওয়া যেতেছে না। অ্যাপেক্স জাস্ট বিহাইন্ড রিব, আমরা তো এই প্যালপেশনগুলো আসলে ইন্টারকোস্টাল স্পেসে করি, তো স্পেসে যদি না থাকে অ্যাপেক্সটা, যদি রিবের পেছনে থাকে, রিব তো আর আমরা দেখতেছি না, সো আমরা অ্যাপেক্স বিটও খুঁজে পাবো না। তারপরে আমরা চেক করতে পারি পেরিকার্ডিয়াল ইফিউশন আছে কিনা। পেরিকার্ডিয়াল ইফিউশন হলে হচ্ছে হার্ট যেখানে থাকার কথা সেটা হচ্ছে একটা এরকম পেরিকার্ডিয়াল ফ্লুইড দিয়ে কভার, সো আমরা এটা ধরলে পাবো না। দেন হচ্ছে যদি এমফাইসিমা হয়, এমফাইসিমা সেকেন্ডারি টু সিওপিডি, সেক্ষেত্রে হচ্ছে হাইপার ইনফ্লেটেড লাংস থাকে, লাংটা কার্ডিয়াক ডালনেসকে অবলিটারেট করে দেয়, হার্টটা থাকে লাংসের পিছনে, সো এই ক্ষেত্রেও পাওয়া যাবে না। আরেকটা ইন্টারেস্টিং কজ হচ্ছে যদি হার্টটা লেফট সাইডেই না থাকে, যদি ডেক্সট্রোকার্ডিয়া থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা
নর্মাল পজিশনে অ্যাপেক্স পাবো না। তো অ্যাপেক্স নিয়ে অনেক কথা বলা হয়ে গেল। এরপরে হচ্ছে অসকালটেশনের এরিয়াগুলো আমরা আগেই বলে ফেলছি, কিন্তু এখানে আমি স্পেশালি করতে চাই যে আমরা এক্সামিনেশনটা কীভাবে করি। তো আমরা নর্মালি ডায়াফ্রাম দিয়ে সবগুলো এরিয়া দেখি, 4টা এরিয়া, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা বেল ইউজ করি, পার্টিকুলারলি লো পিচড নয়েজেস লাইক মিড ডায়াস্টলিক মারমার অফ মাইট্রাল স্টেনোসিস, এটা আমরা দেখতে পারি। তারপরে হচ্ছে লেফট 3rd and 4th ইন্টারকোস্টাল স্পেসের মাঝামাঝি দেখি আমরা এরোটিক রিগার্জিটেশনের মারমার দেখি, সেটাও আমরা বেল ইউজ করে দেখি। তারপর হচ্ছে আমরা হার্ট সাউন্ডগুলি যে অসকাল্ট করি, এটা হচ্ছে অলওয়েজ পালসের সঙ্গে আর কি আমরা কোয়েনসাইড করে কিনা এটা অ্যাসেস করি, কারণ সিস্টোলিক মারমারগুলো হচ্ছে পালসের সঙ্গে সিনক্রোনাস। এরপরে হচ্ছে আমরা সাউন্ডগুলো ডিফারেন্সিয়েট করতে পারি। তো নর্মালি হচ্ছে এরকম একটা সাউন্ড পাওয়া যায়, আমরা যদি ক্যারোটিড আর্টারিতে আঙুল না দিই তো জাস্ট অসকাল্ট করি, এরকম একটা সাউন্ড পাবো, লাভ ডাব। এখন লাভ আর ডাব তো আসলে সেভাবে বোঝা যায় না, কোনটা লাভ কোনটা ডাব, আসলে এটাই বোঝা ডিফিকাল্ট। সো আমরা হচ্ছে ক্যারোটিড আর্টারিতে হাত দিলে দেখবো যে এরকম ক্যারোটিড যে পালসটা আসতেছে তার সঙ্গে যেটা পাওয়া যাচ্ছে সেটা আমরা ধরে নেব এটা সিস্টোলিক, এটা ফার্স্ট হার্ট সাউন্ড। সো আপস্ট্রোক অফ পালসের সঙ্গে আমরা ফার্স্ট হার্ট সাউন্ডটা পাই, আর যেটা হচ্ছে জাস্ট আউট অফ স্টেপ উইথ পালস, মানে লাভ পালস ডাব, লাভ পালস ডাব। সো ডাবটা হচ্ছে আমরা জাস্ট আউট অফ স্টেপ উইথ দ্য পালস। তো এই ক্ষেত্রে এটা S2কে ইন্ডিকেট করে, মানে হচ্ছে আমাদের সেমিলুনার ভালভের বন্ধ হওয়ার সাউন্ডটা। আর S1টা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার যে ভালভগুলো, এটার বন্ধ হওয়ার সাউন্ড। S3টা হচ্ছে জাস্ট S2 এর পরে হয়। সো এরকম যদি আমরা বলি S1 S2 S1 S2, এটা হচ্ছে S3, সরি এটা হচ্ছে S3, S1 এর আগে হবে, হচ্ছে জাস্ট S2 এর পরে এবং S1 এর আগে, এবং ঠিক S1 এর আগে যদি আমরা একটা সাউন্ড পাই সেটা S4কে ইন্ডিকেট করে। S3 হচ্ছে S2 এর ঠিক পরে, আর S4 হচ্ছে জাস্ট S1 এর আগে। এটা একটু আমরা কজগুলি জানি তাহলে বুঝতে সুবিধা হবে। S3টা মেনলি হচ্ছে আমাদের যদি এট্রিয়ামে বেশি ব্লাড থাকে এবং যখনই এট্রিয়াল ভালভটা খুলবে তখন ঝুপ করে ব্লাডটা যদি ইসে পড়ে তাহলে হচ্ছে আমরা এই S3 শব্দটা শুনি। আর S4 হচ্ছে উল্টা, মানে ব্লাড পড়তেছে না, চাপ দিয়ে ফেলানো লাগতেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের জন্য যদি এক্সট্রা ব্লাড একটা অ্যাডিশনাল ফোর্সে পড়ে সেটা হচ্ছে S4। এই ডাবটা হচ্ছে আমাদের সেকেন্ড হার্ট সাউন্ড, কারণ এটা পালসের সঙ্গে কোয়েনসাইড করতেছে না। এখানে একটু বলে রাখি যে আমাদের S1 এর কজ হচ্ছে এভি ভালভ, মানে হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভগুলার ক্লোজারের জন্য যে সাউন্ডটা, আর S2 হচ্ছে সেমিলুনার যে ভালভগুলো এগুলির ক্লোজারের সাউন্ডটা। তো সেমিলুনার বলতে হচ্ছে এওরটিক আর পালমোনারি ভালভ। যদি একটু হার্টের দিয়ে চিন্তা করি, এইটা যদি আমাদের এট্রিয়াম হয়, ধরলাম এটা রাইট এট্রিয়াম বা লেফট এট্রিয়াম, এইটা হচ্ছে ভেন্ট্রিকল, আর এই হইতেছে আমাদের আউটফ্লো, ধরলাম এটা লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে এওরটা। এখন এমন যদি হয় যে এই লেফট এট্রিয়াম দিয়ে ব্লাডটা মাইট্রাল ভালভ দিয়ে ইসে আসলো, লেফট ভেন্ট্রিকলে আসলো, এখন হচ্ছে এইটা ক্লোজ হয়ে, মানে মাইট্রাল ভালভ ক্লোজ হয়ে এওরটা দিয়ে বের হয়ে গেল, এই যে সাউন্ডটা এটা S1 সাউন্ড, এটা এই জন্য পালসের সঙ্গে কোইনসাইড করতেছে ধরে নেওয়া যায়। আবার হচ্ছে নেক্সট সাইকেলে এইটা অফ হয়ে গেলো, আরেকটা কালার দিয়ে দেখাই, এই যে এওরটিক ভালভটা ক্লোজ হয়ে গেল, এইটা খুলে এখান থেকে আবার ব্লাড আসলো, এখানে হচ্ছে পালসটা শেষ হয়ে গেল এবং এই ভালভটা আর কি বন্ধ হয়ে গেল। তো এওরটিক ভালভের বন্ধ হওয়াটা হচ্ছে এই জন্য পালসের জাস্ট শেষ হওয়ার সাথে সাথে শুরু হইতেছে, আর জাস্ট আউট অফ স্টেপ উইথ পালস, এবং এটা সেকেন্ড হার্ট সাউন্ডকে ইন্ডিকেট করে। এরপরে আসি একটু প্যাথোলজিক্যাল দুইটা হার্ট সাউন্ড, একটা হচ্ছে S3, একটা S2। S3 এর কজ হচ্ছে, আবার আমরা একটু কালার চেঞ্জ করি, এই যে আমাদের ভালভটা খুললো, এই এভি ভালভটা খোলার সাথে সাথে এই যে এখানে একটু জমা ব্লাড ছিল, মানে আগে তো একটা টাইম পর্যন্ত এটা বন্ধ ছিল, এখানে একটু ফিল হয়েছে, যেই খুলো ঝাপ করে তো আর কি ব্লাডটা ভেন্ট্রিকলে, এই যে ঝাপ করে ব্লাডটা পড়লো, এটার জন্য একটা সাউন্ড থাকে, এইটাই হচ্ছে S3। এই জন্য আমরা যদি চিন্তা করি যে আমাদের এইটা বন্ধ হয়ে গেল, S2 বন্ধ হওয়ার সাউন্ডটাই হতেছে S2, এটা খুলে গেল, এখান থেকে ব্লাড ঝাপ করে এসে পড়লো, এখন এই S2 ঠিক পরেই তো এই ইভেন্টটা হইতেছে, তাই না? এই জন্য এটা হচ্ছে S3। তো এটা আমাদের হচ্ছে র্যাপিড ভেন্ট্রিকুলার ফিলিং এখানে লিখে দিলাম, এটার জন্য হইতেছে। এরপরে হইতেছে S4, যেটা এটা জাস্ট এট দি এন্ড অফ ডায়াস্ট্রল, এটাও একটা ছবি দিয়ে দেখাই, এখানে অনেক হিজিবিজি হয়ে গেছে, আমি আরেকটা জায়গায় দেখাইতেছি। এই তো এই হচ্ছে এভি ভালভটা, এখানে হচ্ছে ডায়াস্ট্রলে এখন ফিলিং হইতেছে ভেন্ট্রিকুলার ডায়াস্ট্রলে। এখন লাস্ট যে অল্প একটু ব্লাড এখানে জমা ছিল, এখন লাস্ট একটা এট্রিয়াল কন্ট্রাকশন দিয়ে যে লাস্ট ফেজে এসে এখানে ব্লাডটা পড়বে, সেইটাই হইতেছে আমাদের S4, মানে জাস্ট এটা বন্ধ হয়ে গেলেই তো S1, জাস্ট S1 এর আগের স্টেপটাই হইতেছে S4। তো এখানে ফোর্সড এট্রিয়াল কন্ট্রাকশন, এটুকু আমি এখানে লিখে দিলাম।
এই জন্য হচ্ছে S3টা জাস্ট ফলোজ S2 আর S4টা জাস্ট প্রিসিডস S1। S4টা অলওয়েজ প্যাথোলজিক্যাল এবং এটা অলওয়েজ দেখা যায় এই যে ভালভটা, এই ভালভটা এভি ভালভটা যদি নন কমপ্লায়েন্ট একটা স্টিভ ভেন্ট্রিকলের এগেনস্টে কাজ করলে এই সাউন্ডটা পাওয়া যায়। এখন এটা নর্মালি হচ্ছে যদি এওরটিক স্টেনোসিস থাকে অথবা যদি পালমোনার সিস্টেমিক হাইপারটেনশন থাকে, তখন হচ্ছে এই ভেন্ট্রিকলটা খুব একটা কমপ্লায়েন্ট থাকে না, তখন হচ্ছে এই S4টা পাওয়া যায়। S3ও হচ্ছে আসলে ভেন্ট্রিকুলার ফেলিয়ারেই পাওয়া যায়, কারণ হচ্ছে এখানে ওভারঅল ব্লাডের মুভমেন্টটা স্লো হয়ে গেছে। বাট এটার মোর ইম্পর্টেন্ট একটা কজ হচ্ছে, যদি আমরা চিন্তা করি, অ্যাট্রিয়ামে বেশি ব্লাড ছিল প্রিভিয়াস যে কার্ডিয়াক সাইকেলটা হয়েছে সেটার শেষে। তো অ্যাট্রিয়ামে বেশি ব্লাড থাকার কারণ কি হতে পারে? তো যদি লেফট সাইডে হয় সেটা হচ্ছে মাইট্রাল রিগার্জিটেশন, এবং যদি রাইট সাইডে হয় সেটা হচ্ছে ট্রাইকাসপিড রিগার্জিটেশন। তো আবার আমি যদি একবার বলি, S3টা হচ্ছে আমরা শুনতে পাই ফিজিওলজিক্যালি, ওটা অবশ্য শোনা যায় যদি খুব হাইপারডাইনামিক সার্কুলেশন থাকে, লাইক হেলদি অ্যাডাল্টস, অ্যাথলিটস, প্রেগনেন্সি, ফিভার, এইসব জায়গায় আর কি S3টা আমরা পেতে পারি নর্মালি। আর এমনিতে প্যাথোলজিক্যালি হচ্ছে যখন S3টা ওভারফিল্ড এট্রিয়াম থাকবে সেক্ষেত্রে পাওয়া যায়, লাইক ট্রাইকাসপিড রিগার্জিটেশন, মাইট্রাল রিগার্জিটেশন অথবা লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার। এরপর হচ্ছে আমরা S4টা কখন পাই? S4 পাই হচ্ছে একটা স্টিফ নন কমপ্লায়েন্ট ভেন্ট্রিকল থাকলে। এটা হচ্ছে মেনলি অনেক বেশি প্রেশার যদি থাকে লেফট সাইডে, সিস্টেমিক হাইপারটেনশন অথবা হচ্ছে আমাদের এওরটিক স্টেনোসিসের ক্ষেত্রে মেনলি পাওয়া যায়। এছাড়া হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে পাওয়া যেতে পারে। তো এই গেল আমাদের S3 এবং S4 এর মামলা। এরপরে আমরা আসি হচ্ছে আমাদের একটা টপিক স্কিপ করে গেছি সম্ভবত, আচ্ছা হ্যাঁ, অ্যাবনর্মালিটি। আচ্ছা, এগুলি অবশ্য আমরা আলোচনা করে ফেলছি অ্যাপেক্স বিটের সময়। তো ভলিউম ওভারলোডে আমরা কোনটা পাচ্ছি? ভলিউম ওভারলোডে আমরা থ্রাস্টিং অ্যাপেক্স বিট পাই। তো এটাই আর কি, আমি আর রিপিট করতেছি না। প্রেশার ওভারলোড হয়ে হচ্ছে আমরা পাবো হিভিং অ্যাপেক্স বিট, কারণ এখানে হচ্ছে টাইম লাগতেছে, অনেক প্রেশার এগেনস্টে কাজ করা লাগতেছে। আর থ্রাস্টিং হচ্ছে টাইম বেশি লাগতেছে না, আমাদের গতিপথে কোনো বাধা নেই, কিন্তু অনেক বেশি জিনিস পাঠাইতেছে, এই আর কি। ডিসকাইনেসিয়া, এটা হচ্ছে যে ডিফিউজটা। তো লেফট ভেন্ট্রিকুলার অ্যানিউরিজমে আর কি ডিসকাইনেসিয়া পাওয়া যায়। প্যালপেবল S1টা আমরা হচ্ছে ট্যাপিং অ্যাপেক্স বিট বলছিলাম, মাইট্রাল স্টেনোসিসে পাওয়া যায়। প্যালপেবল P2, এটাও আমরা এই যে বলছিলাম যে মানে বলি নাই, বাট পালপেবল P2টা মেনলি পালমোনারি হাইপারটেনশনে পাওয়া যায়, এবং লেফট প্যারাস্টার্নাল হিভও হচ্ছে আসলে পালমোনারি হাইপারটেনশনে পাওয়া যায়। তারপর হচ্ছে প্যালপেবল কোনো থ্রিল আছে কিনা, লাইক এওরটিক স্টেনোসিসের কোনো থ্রিল আছে কিনা, বা যে কোনো থ্রিলই আর কি, এটা পাওয়া যাচ্ছে কিনা এটা আমরা অ্যাসেস করি। তো এটা স্কিপ ছিল না আসলে, একটা রিপিট হয়ে গেল। এনিওয়েজ, আমরা রেডিয়েশনে লাস্টে আসি। সিস্টোলিক মারমার যেগুলো আছে সেটা হচ্ছে আমরা বেজ অফ দি নেক অ্যান্ড এক্সিলাতে, লাইক বেজ অফ দি নেকে হচ্ছে আমরা মেনলি এওরটিক স্টেনোসিসটা দেখি, কারণ হচ্ছে এখানে তো আমরা যদি চিন্তা করি এই ক্যারোটিড আর্টারি এই এওরটা থেকে বের হইতেছে। তো যদি এওরটা স্টেনোস থাকে তখন হচ্ছে এই ইসে যাওয়ার সময়, ক্যারোটিড আর্টারিতে যাওয়ার সময় হচ্ছে একটা অ্যাবনর্মাল সাউন্ড প্রডিউস করতে পারে। সো এই যে মারমারটা এটা হচ্ছে এই পর্যন্ত রেডিয়েট করতে পারে। সো এওরটিক স্টেনোসিসে বেজ অফ দি নেকে পাওয়া যেতে পারে। এক্সিলায় হচ্ছে আমরা পাবো মাইট্রাল রিগার্জিটেশনের মারমার। তো দুইটাই হচ্ছে সিস্টোলিক মারমার এখানে পাওয়া যেতে পারে, এটা হচ্ছে কোয়েনসাইড করবে ইসের সাথে, পালসের, ক্যারোটিড পালসের সাথে। এরপরে হচ্ছে এওরটিক রিগার্জিটেশনের মারমার, যেটা সেটা হচ্ছে সিটিং পজিশনে লেফট স্টার্নাল বর্ডার, এটা পার্টিকুলারলি 3rd and 4th মাঝামাঝি এই এরিয়াটাতে হচ্ছে রেডিয়েশনটা শোনা যায়। এটা হচ্ছে ব্রেথ হোল্ড ইন এক্সপাইরেশন, মানে হচ্ছে শ্বাস নিয়ে ছেড়ে বন্ধ করে রাখতে বলে। আর হচ্ছে অ্যাপেক্সে আমরা মাইট্রাল স্টেনোসিসের মারমার পেতে পারি, এটা হচ্ছে লেফট সাইডে পেশেন্টকে ম্যানিউভার করে আর কি রাখতে হয়, মানে লেফট ল্যাটারাল করে দেন হচ্ছে ওই এরিয়াতে, মানে লেফট ল্যাটারাল করার যৌক্তিকতা হইতেছে এটা রিবের পিছনে যদি থাকে লেফট ল্যাটারাল করলে এই অ্যাপেক্সটা চেস্ট ওয়ালের আরও কাছাকাছি চলে আসে, আরও ক্লিয়ারলি মারমারটা শোনা যায়। সো এই জন্য হচ্ছে লেফট ল্যাটারালি করে আমরা ওই অ্যাপেক্সের উপরেই যদি বেল দিয়ে শুনি তখন হচ্ছে মাইট্রাল স্টেনোসিসের মারমার শোনা যেতে পারে। তো মোর অর লেস এই হচ্ছে আমাদের প্রিলিমিনারি আলোচনা। আমি লাস্টে একটা কথা বলে ফেলি, অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে তাও বলে ফেলি, সেটা হচ্ছে বিভিন্ন টাইপের মারমার এবং কোনটা কোথায় পাওয়া যেতে পারে। এখন আমরা যদি মারমারের কথা চিন্তা করি, মারমার কী কী টাইপের হতে পারে, এটা ডায়াস্টল ধরলাম, এটা সিস্টল ধরলাম। তো আমরা হচ্ছে ইজেকশন সিস্টোলিক মারমার, যখন জাস্ট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হয়েছে, ইজেক্টেড হয়ে ব্লাডটা বের হইতেছে, সেই ইজেকশন সিস্টোলিক মারমার পাওয়া যেতে পারে। তারপর পুরো সিস্টোল জুড়ে মারমার পাওয়া যেতে পারে, প্যান সিস্টোলিক মারমার। আবার হচ্ছে সিস্টোলের শেষ ভাগে পাওয়া যেতে পারে লেট সিস্টোলিক মারমার, যদিও এটা প্যান সিস্টোলিক মারমারের সঙ্গে অনেকটা রিলেটেড, যেহেতু আমি বলবো না। ডায়াস্টোলের হচ্ছে আর্লি ডায়াস্টোলিক একটা মারমার পাওয়া যেতে পারে ডায়াস্টোলের শুরুর পার্টে, দেন হচ্ছে মিড ডায়াস্টোলিক মারমার পাওয়া যেতে পারে, লেটে আসলে কিছু পাওয়া যায় না আই গেস। তো
আমরা যদি ডায়াস্টলিক মারমারগুলোর কথা চিন্তা করি, ডায়াস্টলিক মারমার, আচ্ছা ফার্স্ট অফ ডায়াস্টলটা শুরু হচ্ছে কখন? ইজেকশনের শেষেই, তাই না? ইজেকশনের শেষে ধরলাম এটা হচ্ছে আমাদের এওরটিক, এটা তো এওরটিক হবে না, এটা পালমোনারি হবে, এটা হচ্ছে এওরটিক ভালভ। এখন ইজেকশনের শেষে যখন হচ্ছে আমাদের এই ভালভটা আবার ক্লোজ হবে, তখনই তো হচ্ছে ডায়াস্টল শুরু, তাই না? এখন যদি কোনো কারণে এই ভালভটা ক্লোজ না হইতে পারে, তাইলেই তো হচ্ছে একটা অ্যাবনর্মাল সাউন্ড এখান থেকে ফ্লো করবে, এবং এটা হচ্ছে ডায়াস্টলের শুরুতে এই মারমারটা পাওয়া যাবে। সো আর্লি ডায়াস্টলিক মারমার হচ্ছে পাওয়া যাবে এওরটিক বা পালমোনারি ভালভের একটা ডিফেক্ট, যেটা হচ্ছে এই ভালভের ইনকম্পিটেন্সের জন্য। সো এওরটিক রিগার্জিটেশন আর হচ্ছে পালমোনারি রিগার্জিটেশনে আমরা আর্লি ডায়াস্টলিক মারমার পেতে পারি। মিড ডায়াস্টলিক মারমার, এটা বন্ধ হয়ে গেছে, সমস্যা নেই, ঈশ্বর ভালভ ঠিক আছে। এই যে এটা ধরলাম লেফট সাইড, তো মাইট্রাল ভালভ হচ্ছে এতক্ষণ ক্লোজড ছিল, কারণ তারপর হচ্ছে আইজোমেট্রিক কন্ট্রাকশন হলো, এখন হচ্ছে খুলবে, এখন ফিলিং শুরু হবে, ভেন্ট্রিকুলার ফিলিং শুরু হবে। এখন ভেন্ট্রিকুলার ফিলিং শুরু হওয়াটা তো আমাদের ডায়াস্টলের মাঝামাঝি হইতেছে, আর্লি ফেজে তো এটা ক্লোজ হইলো এওরটিক ভালভটা বা পালমোনারি ভালভটা, এখন হচ্ছে মাইট্রাল ভালভের ওপেন হইতে হবে। তো এই মাইট্রাল ভালভ ওপেনিংয়ে যদি কোনো সমস্যা হয়, তাইলেই তো হচ্ছে আমরা মিড পজিশন অফ ডায়াস্টল একটা মারমার পাবো, তাই না? সো মিড ডায়াস্টলিক মারমার পাবো এই ভালভ ওপেনিংয়ের সমস্যার জন্য, অর্থাৎ হচ্ছে মাইট্রাল স্টেনোসিস অথবা ট্রাইকাসপিড স্টেনোসিসের জন্য। ট্রাইকাসপিড স্টেনোসিস এটা আমরা আপাতত মাথায় রাখি। তারপরে হচ্ছে আমাদের ডায়াস্টল শেষ, এখন হচ্ছে সিস্টোলের কথা যদি চিন্তা করি, সিস্টোলে যখন ব্লাডটা ইজেক্টেড হবে সেই সময় যদি কোনো মারমার পাওয়া যায়, সেটাই তো হচ্ছে ইজেকশন সিস্টোলিক মারমার, তাই না? তো এখানে বুঝতে খুব একটা আর কি আই গেস বুদ্ধি লাগে না। এই সময় যদি এওরটিক বা পালমোনারি ভালভটা ন্যারো থাকে বা এটা কোনো গ্যাঞ্জাম থাকে, যে এই ব্লাডটা ফ্লো আউট হইতে দিতেছে না, ইজেক্ট হইতে দিতেছে না, তখনই তো হচ্ছে একটা মারমার পাওয়া যাবে, তাই না? এই কেসে সো ইজেকশন সিস্টোলিক মারমার হচ্ছে এওরটিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিসে পাওয়া যাবে। এখন হচ্ছে আমাদের ট্রিকি পার্টটায় আসে, সেটা হচ্ছে প্যান সিস্টোলিক এবং লেট সিস্টোলিক মারমার। বেসিক্যালি প্যান সিস্টোলিক মানে হচ্ছে ফুল সিস্টোল জুড়ে মারমারটা পাওয়া যাবে। এখন যদি একটা মারমার ফুল সিস্টোল জুড়ে পাওয়া যায়, সেটা তো আসলে লেট সিস্টোলেও আলাদাভাবে আমরা চিন্তা করতে পারি যে পাওয়া যাবেই, তাই না? তো এখন যদি কোনো কারণে মাইট্রাল ভালভ বা ট্রাইকাসপিড ভালভে কোনো ডিফেক্ট থাকে, এই যে এই ভালভ দুইটা যদি কোনো ডিফেক্ট থাকে, ধরলাম এখানে হচ্ছে ব্যাকফ্লো আছে, সো এখানে যখন সিস্টল হইতেছে পুরোটা টাইম জুড়ে, এইখানে তো সিস্টলের আগে ব্লাড আসবে, ব্লাডটা আর কি পাস আউট করবে, তাই না? এটা বন্ধ থাকার কথা, এখন এটা বন্ধ না কোনো কারণে, এখন হচ্ছে এইখানেও কন্টিনিউয়াস একটা ব্লাডের টার্বুলেন্স আছে, আসা যাওয়া আছে। এখানে সিস্টলের মতো হইতেছে, ব্লাড পাম্প আউট হইতেছে, আর এইখানে পুরো সিস্টল জুড়েই, মানে সিস্টল মানেই তো ব্লাড পাম্প আউট হওয়া ডিউ টু কন্ট্রাকশন, তাই না? সরি। তো এখন এই পাম্প আউট হওয়াটা যদি কোনো কারণে কি হয়ে গেল, সরি, এই পাম্প আউট হওয়াটা ব্লাডের কোনো কারণে যদি অ্যাসোসিয়েটেড থাকে এই টার্বুলেন্সের সঙ্গে এই পাশে, সো এই টার্বুলেন্সের সঙ্গে হচ্ছে আমরা একটা প্যান সিস্টোলিক মারমার পাবো। পুরা সিস্টোল জুড়ে এই মাইট্রাল এবং ট্রাইকাসপিড রিগার্জিটেশনের জন্য এখানে শব্দ পাওয়া যাবে, এবং ইভেন লাস্ট স্টেজ যখন এটা বন্ধ হয়ে গেছে, তখনও তো এখানে হচ্ছে একটা ব্যাকফ্লো হবে। সো অ্যাট দি লাস্ট স্টেজ অফ সিস্টোল তখনও আমরা এই মারমারটা শুনতে পাবো। সো পুরো সিস্টোল জুড়েও মারমার পাওয়া যাবে, লেট সিস্টোলেও মারমার পাওয়া যাবে ডিউ টু মাইট্রাল অর ট্রাইকাসপিড রিগার্জিটেশন। তো মোটামুটি এই হচ্ছে আমাদের ক্লিনিক্যাল কার্ডিওলজি নিয়ে আলোচনা। ইনশাল্লাহ এরপরে আমরা ফার্দার ডিজিজ ওয়াইজ যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।